গল্পের ঘর দ্য হাউস অব স্টোরিজের আজকের নিবেদন নিহার রঞ্জন গুপ্ত সৃষ্ট গোয়েন্দা কিরিটি রায় সিরিজের গল্প প্রহেলিকা। সুশান্ত, প্যাটিগুপ্ত, বিনয়, দ্য ফেমাস ট্রায়ো। হাওড়া স্টেশনে যাত্রীদের সেদিন বেজায় ভিড়। গাড়ি ছাড়ার কয়েক মিনিট আগে একটা সেকেন্ড ক্লাস কম্পার্টমেন্টের সামনে সুশান্ত আর বিনয় দাঁড়িয়ে, দুজনেই উদ্বিগ্ন। অনুসন্ধানী দৃষ্টি দিয়ে যাকে তারা খুঁজে ফিরছিল তার সন্ধান কিন্তু এখনো নেই। বিনয় বলে, ফ্যাটিটার কোনোদিন মানুষ হবে না। সাধে কি আর ওকে কোলা ব্যাং বলি? 13 মাসে বছর। গাড়ি ছাড়বার দ্বিতীয় ঘন্টা শোনা গেল। শেষ পর্যন্ত কি আর আসবেই না সত্যি সত্যি, অথচ আমায় বললে ঠিক সময় স্টেশনে উপস্থিত হবে। তুইও যেমন ওর কথায় বিশ্বাস করিস। দেখ, ও হয়তো কোনো খাবারের দোকানে ঢুকে রসগোল্লার হাড়ি নিয়ে বসেছে। ভালো কথা মনে করিয়ে দিয়েছিস বিনয়, প্রত্যুত্তরে সুশান্ত বলে। বেশি করে খাবার তৈরি করে এনেছিস তো? তা না হলে ট্রেনে আবার সারা রাত ঘুমোতেই দেবে না। ওর জন্য গন্ডাচারেক ফাউল কাটলেট, শেরখানেক আলুর দম আর দিস্তে কয়েক লুচি আলাদা করে বানিয়ে এনেছি। এমন সময় ওরা দেখলে অদূরে পোলা ব্যাঙের মতো থপথপ করতে করতে প্যাটিগুপ্ত ভিড় ঠেলে এগিয়ে আসছে। সঙ্গে সঙ্গে গাড়িরও ঘন্টা বেজে ওঠে। গার্ডের হাতে সবুজ আলো জ্বলে উঠল, বংশীধ্বনি শোনা গেল। যা হোক, শেষ পর্যন্ত ওরা দুজনে মিলে প্যাটিগুপ্তকে চলন্ত ট্রেনের কামরায় টেনেই তুললে। কোলাহল মুখরিত হাওড়া স্টেশনকে পশ্চাতে ফেলে ট্রেন তখন রেলওয়ে ইয়ার্ড ছাড়িয়ে এগিয়ে চলেছে। শীতের হিমেল বায়ু খোলা বাতায়ন পথে এসে হাড় পর্যন্ত যেন কাঁপিয়ে তোলে। আচ্ছা ফ্যাটি, তুই ডাক্তারি প্র্যাকটিস করিস কেমন করে বলতে পারিস? সুশান্ত প্রশ্ন করে। ফ্যাটি কোনো জবাব দেওয়ার আগেই বিনয় জবাব দেয়, তুইও যেমন সুশান্ত। দিবারাত্র 24 ঘন্টা খেয়ে ও কি সময় পায় প্র্যাকটিস করবার? নেহাত পিতৃপুরুষেরা মাথা খাটিয়ে একটা কেশ তৈল বের করেছিল, তাই অর্থের দুর্ভাবনায় আজও ওর মাথায় টাক পড়েনি। তা না হলে এতদিন কবে কোলা ব্যাং চামচিকেতে রূপান্তরিত হতো। দেখ বিনয়, তুই যদি ফের এরকম বকবক করিস তাহলে তোকে ঠিক বলছি পাঞ্জাব মেলের কামরা থেকে বোচকার মতো তুলে বাইরে ফেলে দেবো এক্ষুনি। তা দেবে বই কি সোনার চাঁদ, নইলে আর তোমার হাতির মতো বুদ্ধি হয়? কেন ওকে চটাচ্ছিস বলতো বেনু? ট্রেনের মধ্যে ওরা 3 জন ছাড়াও আরও একজন বৃদ্ধ যাত্রী ছিলেন। তিনি ওদের কথোপকথন উপভোগ করছিলেন। তিনি হিন্দিতে বললেন, শরীর ভালো থাকা তো ভালোই বাবুজি আপনাদের, কিন্তু তার জন্য আপনাদের বন্ধুর প্রতি হিংসা হওয়া উচিত নয়। বিনয় হতভাগায় তো চোখ দিয়ে দিয়ে আমার শরীরটা অর্ধেক করে দিল, প্যাটিগুপ্ত সরসে বলে। ট্রেন বর্ধমানে পৌঁছাবার আগেই ফ্যাটিকে এদিক ওদিক দৃষ্টিপাত করতে দেখেই সুশান্ত বললেই, ভয় নেই বিনয়, যাই বলুক, তোর প্রতি অসম্ভব দরদ আছে ওর। বলতে বলতে নিচু হয়ে বেঞ্চের তলা থেকে প্রকাণ্ড একটা টিফিন কেরিয়ার সুশান্ত টেনে বের করে। লোভে ফ্যাটির চোখে তারা দুটো চকচক করে ওঠে। কই, কি এনেছে দেখি? বেনু ইজ দ্য বেস্ট ফ্রেন্ড অফ অল আই হ্যাভ। কিন্তু তুই এক্ষুনি শুরু করবি নাকি? লখনৌ পৌঁছাতে যে সেই কাল সন্ধে রে। আরে রেখে দে, কালকের কথা কাল ভাবা যাবে। বলতে বলতে সুশান্তর হাত থেকে ফ্যাটি টিফিন ক্যারিয়ারটা একরকম ছিনিয়েই নেয় এবং আর দ্বিতীয় বাক্য ব্যয় না করে চটপট ঢাকনিটা খুলে ফেলে। প্রথম বাটিতে কাটলেট সাজানো, তখনও একটা গরম ভাব বেরোচ্ছে। চুপ করে জিভ দিয়ে একটা শব্দ করে ফ্যাটি বলে, ফাউল কাটলেট বুঝি? আলুর দম আনিস না? আগে ওই গিলে নাও না। ফ্যাটি তার আগেই একটা আস্ত কাটলেট মুখের মধ্যে পুরে চিবোতে শুরু করেছে। ইতিমধ্যে কখন এক সময় ট্রেনটা থেমে গেছে। বাইরে একটা অস্পষ্ট গোলমালের শব্দ। ব্যাপার কি দেখবার জন্য সুশান্ত গাড়ির খোলা জানলার কাছে এসে দাঁড়ায়। ট্রেনের শেষ প্রান্তে নীল আলো হাতে গার্ড ছুটে আসছে। যেখান থেকে গোলমালটা উঠেছিল তার আশেপাশের কামরা থেকে অনেক যাত্রী নানা প্রশ্ন শুরু করেছে।
সুশান্তও নেমে পড়ে গাড়ি থেকে কৌতূহলে। একটা ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টের সামনে। কম্পার্টমেন্টের দরজাটা খোলা এবং সেই খোলা দরজাপথে উৎকণ্ঠিত যাত্রীদের সামনে যে ভয়াবহ দৃশ্য দেখা গেল তা সত্যিই ভয়ঙ্কর। কম্পার্টমেন্টের ফ্লোরের ওপরে অসার একটা দেহ, প্রসারিত দুটি বাহু, অজস্র রক্তে ফ্লোরটি প্লাবিত। সর্বাগ্যে গার্ডই কম্পার্টমেন্টের ওপরে উঠে দাঁড়ায়। লোকটি কি মারা গেছে নাকি? গার্ড ঝুঁকে পড়ে নাকের কাছে মুখের কাছে হাত নিয়ে দেখতে ব্যস্ত। ইতিমধ্যে সুশান্ত অন্য দুজন ভদ্রলোক প্রায় গার্ডের পিছু পিছু কম্পার্টমেন্টের মধ্যে উঠে পড়েছে। কি সর্বনাশ, লোকটা কি মরে গেছে নাকি? আগন্তুকদের মধ্যে একজন অস্পষ্ট স্বরে বললেন। সুশান্ত তীব্র দৃষ্টিতে গাড়ির চারপাশে একবার চোখ বুলিয়ে নিল। গাড়ির মেঝের ওপরে ওই অসার নিস্পন্দ দেহ ছাড়া আর দ্বিতীয় কোনো যাত্রীর চিহ্ন পর্যন্ত নেই। গার্ড উঠে দাঁড়ায়। না, মারা গেছে, স্টোন ডেড। ভদ্রলোকটি কে? ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট যখন, বাইরে নিশ্চয়ই আরোহীর নাম লেখা আছে। গার্ড এগিয়ে গিয়ে হাতের বুলস ল্যাম্পটা দিয়ে কম্পার্টমেন্টের গায়ে লাগানো নেম কার্ড পড়লেন। মিস্টার সোমনাথ লাহিড়ী, বার অ্যাট ল, ক্যালকাটা টু বেনারস। সমস্ত কম্পার্টমেন্টটা তিনি একা রিজার্ভ করে চলেছিলেন। লোকটা তাহলে মারাই গেছে, কিন্তু এ তো স্বাভাবিক মৃত্যু নয়। খুন, গুলি করে মারা হয়েছে। সুশান্ত ভুলণ্ঠিত দেহটার দিকে এগিয়ে গিয়ে লক্ষ্য করে দেখল গলার ডান দিকে একটা বিশ্রী গুলির ক্ষতচিহ্ন এবং ক্ষতস্থান দিয়েই রক্ত নির্গত হয়ে সমস্ত জায়গাটা প্লাবিত করে দিয়েছে। মৃতদেহের ডান হাতের মুঠির মধ্যে একটা সাদা মতন কি যেন চকচক করছে। গাড়ির মধ্যে অন্যান্য সকলে যখন খুনের ব্যাপার ও আলোচনায় মশগুল, তখন সকলের অলক্ষ্যে সুশান্ত মৃতদেহের মুষ্টিবদ্ধ হাতের ভেতর থেকে সেই সাদা মতো জিনিসটা সরিয়ে নিঃশব্দে নিজের পকেটস্থ করে। একে একে ট্রেনের অন্যান্য যাত্রী যারা সেই কম্পার্টমেন্টের মধ্যে কৌতূহলী হয়ে এসে ভিড় করেছিল, মৃতদেহ দেখে যে যার সরে পড়তে শুরু করেছে। তখন সুশান্ত নিঃশব্দে কম্পার্টমেন্ট থেকে নেমে নিজেদের কামরার দিকে এগিয়ে গেল। গার্ড কম্পার্টমেন্টের দরজা লক আপ করে আবার গাড়ি ছাড়বার জন্য হুইসেল দিল। গাড়ি আবার চলতে শুরু করে। বর্ধমানে গিয়ে মৃতদেহ রেলওয়ে পুলিশের কর্তৃপক্ষের হাতে তুলে দিয়ে তবে নিশ্চিন্ত। বর্ধমানে গাড়ি পৌঁছতে আর খুব বেশি দেরি নেই। সুশান্তকে গাড়ির মধ্যে প্রবেশ করতে দেখে শত্রু বিনয় প্রশ্ন করে, ব্যাপার কি? শুনলাম কে নাকি মারা গেছে গাড়ির মধ্যে। হ্যাঁ, মিস্টার সোমনাথ লাহিড়ী নামে এক ব্যারিস্টার কলকাতা থেকে বেনারস যাচ্ছিলেন, তিনিই খুন হয়েছেন। কি বললি? খুন হয়েছেন? হ্যাঁ, মনে হলো গলায় গুলি করে মারা হয়েছে। বলতে বলতে একটু আগে মৃতদেহের ডান হাতের মুষ্টির ভেতর থেকে যে বস্তুটি সে সবার অলক্ষ্যে সরিয়ে নিয়ে এসেছিল, গাড়ির আলোয় সেটা হাতে তেলোর ওপরে মেলে ধরে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে লাগলো। বিনয় আরেকটু কাছে ঘেঁষে এলো। কিরে ওটা? একটা বোতাম, সাদা বেকালাইটের একটা বোতাম দেখছি, মৃদু কণ্ঠে সুশান্ত কেবল বলে। সত্যি একটা সুদৃশ্য আধুনিক সাইজের সাদা বেকালাইটের বোতাম, গোল রিংয়ের সাহায্যে যেসব বোতাম লাগানো হয় সেই রকম। গোল সাদা বোতামটার মধ্যস্থলে একটা গোলাকার ছোলার ডালের আকারে কালো দাগ। কোথায় পেলি এ বোতামটি? মৃত মিস্টার লাহিড়ীর হাতের মুঠোর মধ্যে। কিন্তু আমি ভাবছি লোকটাকে চলন্ত মেল ট্রেনের মধ্যে এমন নৃশংসভাবে কে খুন করে গেল? মিস্টার লাহিড়ী কলকাতা শহরের একজন নামকরা আইনজীবী। ওয়েট এ বিট, সহসা বিনয় বাধা দেয় সুশান্তর কথা। মিস্টার লাহিড়ী বেনারসের বিখ্যাত মার্চেন্ট আদিল শাহ মার্ডার কেসের পরিচালনার ভার নিয়েছিলেন। এলাহাবাদ হাইকোর্টে কেসটা চলছে। আদিল শাহ মার্ডার কেস? সবিস্ময় সুশান্ত বিনয়ের মুখের দিকে তাকালো। কেন, সংবাদপত্রে তুই পড়িসনি বিখ্যাত মার্চেন্ট ও জুয়েলার আদিল শাহর হত্যার কথা? কই না তো। তা প্রায় মাস দেড়েক দু এক আগেকার কথা হবে। বিখ্যাত মার্চেন্ট জুয়েলার ও ধনকুবের আদিল শাহ তার বেনারসের ভেলুপুরার বাড়িতে এক রাত্রে অদৃশ্য কোনো এক আততায়ীর হাতে গুলিতে নৃশংসভাবে নিহত হন।
ব্যাপারটা খুলে বলতো। ব্যাপারটা বিশেষ, আমিও তেমন কিছু জানি না, তবে সংবাদপত্রের মধ্যে যা পড়েছি তাই বলতে পারি। প্যাটিগুপ্তর আহার পর্ব শেষ হয়ে গিয়েছিল। ওরা তিনজন ব্যতীত চতুর্থ বৃদ্ধ যাত্রীটি ইতিমধ্যে কখন এক সময় বার্থের ওপরে টান টান হয়ে শুয়ে পড়ে চোখের ওপরে ডান হাতখানা প্রসারিত করে দিয়ে ঘুমিয়ে পড়েছেন। মধ্যে তার মৃদু নাসিকাধ্বনি শোনা যাচ্ছে। হু হু করে তীব্র গতিতে মেল ট্রেন ছুটে চলেছে। রাস্তায় দেরি হওয়ার জন্য যে সময় গেছে সেটাই বোধহয় মেকআপ করে নিতে চায়। ডিসেম্বর মাসের শেষাশেষি হবে, বড়দিনের ছুটি। শীতের প্রকোপটা অন্যান্য বারের চাইতে এবারে যেন একটু বেশি বলে মনে হয়। ফ্যাটিও উৎসুক ভরে একেবারে ওদের পাশ ঘেঁষে এসে বসল। গত সেপ্টেম্বর মাসের শেষাশেষি হবে, তারিখটা আমার ঠিক মনে নেই, বিনয় বলতে শুরু করে। ধনকুবের ব্যবসায়ী আদিল শাহকে এক প্রত্যুষে তার ভেলুপুরার প্রাসাদোপম অট্টালিকায় তার নিজের শয়নকক্ষে বক্ষে গুলিবিদ্ধ মৃত অবস্থায় পাওয়া গেল। সংসারে তার আপনার বলতে একটিমাত্র ছোট ভাই ফজিল, তার চাইতে প্রায় বছর 8 বয়সে ছোট। ওই দিন প্রত্যুষেই কানপুর থেকে ভোরের গাড়িতে বেনারস এসে পৌঁছান। তিনি ওই সময় ব্যবসা সংক্রান্ত ব্যাপারে ওদের কানপুরের দোকানেই ছিলেন। বড় ভাইয়ের নিকট থেকে একটা জরুরি তার পেয়ে উনি বেনারসে ভাইয়ের সঙ্গে দেখা করতে আসছিলেন। মোহাম্মদ জান বলে আদিল শাহর বহুকালের এক বিশ্বস্ত পুরাতন বৃদ্ধ ভৃত্য ছিল। সেই আদিল শাহর যাবতীয় কাজকর্ম করত। খুব ভোরে আদিল শাহর চা পানের অভ্যাস চিরদিন। মোহাম্মদ জান চায়ের কাপ নিয়ে প্রভুর শয়নকক্ষে প্রবেশ করতেই দেখতে পেল রক্তাক্ত অবস্থায় প্রভু ঘরের মধ্যে বিস্তৃত কার্পেটের ওপর লম্বালম্বিভাবে পড়ে আছেন। সে তখনই চিৎকার করে লোকজন ডাকে। বাড়িতে ভৃত্য মোহাম্মদ জান ব্যতীত আরও 4-5টি দেশীয় ভৃত্য, একজন চাকরানি, 2জন ওই দেশীয় দারোয়ান, ড্রাইভার আব্দুল, সোফারগনি এবং বেনারসের দোকানের একজন কর্মচারী নির্মল মুখার্জিও ছিল। সকলে গোলমাল শুনে ঘরে এসে উপস্থিত। এমন সময় ফজিল শাহ এসে উপস্থিত হলেন ঘটনাস্থলে। তিনি তখনই থানায় পুলিশকে সংবাদ দিলেন। দারোগা এলো, তদন্ত শুরু হলো। কিন্তু ফজিল শাহ একমাত্র ভাইয়ের আকস্মিক রহস্যজনক মৃত্যুতে প্রথমটা মুহ্যমান হয়ে পড়লেও শেষে নিজেই সিআইডির বড় কর্তার সঙ্গে গিয়ে দেখা করে অনুরোধ জানান ব্যাপারটার যাতে খুব ভালো করে তদন্ত করা হয়। এমনকি হত্যাকারীকে যদি কেউ ধরিয়ে দিতে পারে তাকে ফজিল শাহ নিজে 10,000 টাকা পুরস্কার দেবেন। সংবাদপত্রে সে কথাও ঘোষিত হলো। পুলিশ তদন্ত করে কি পেল? বিশেষ কোনো সূত্রই খুঁজে পায়নি এবং তারা কাউকেই ধরতেও পারেনি। এমনই করে হত্যার পর প্রায় মাসখানেক অতিবাহিত হয়ে গেল। এমন সময় দ্বিতীয় চাঞ্চল্যকর সংবাদপত্রে ছাপা হলো। কিন্তু তার আগে একটা কথা আছে। সংসারে আদিল শাহর আপনার বলতে ওই একটিমাত্র ছোট ভাই ফজিল ছাড়া কেউ ছিল না। দ্বিতীয় ঘটনার বছর 10 আগে আদিল শাহ কানপুরের এক ধনী ব্যবসায়ীর একমাত্র কন্যা মরিয়াম বেগমকে বিবাহ করেছিলেন। শোনা যায় বিবাহটা নাকি খুব সুখের হয়নি। অসাধারণ রূপ লাবণ্যবতী বিপুল ধনশালী পিতার একমাত্র কন্যা ও তার অপরিমিত অর্থের একমাত্র উত্তরাধিকারিণী মরিয়াম বেগম যেমন অহংকারী তেমনি রকচটা ও কলহপ্রিয়া ছিলেন। প্রথমে আদিল শাহ তাদের কানপুরের পৈতৃক বাড়িতেই থাকতেন, অর্থাৎ বিবাহের পরে তিনি বেনারসে বাড়ি তৈরি করে এসে স্ত্রীকে নিয়ে বসবাস শুরু করেন। স্ত্রী মরিয়াম প্রায় কিছুদিন পর কানপুরে পিতৃগৃহে গিয়ে 2-1 মাস কাটিয়ে আসতেন। এমনই করেই চলছিল। এমন সময় একবার বেগম সাহেবা কানপুরে গিয়ে আর প্রায় মাস 5-6 বেনারসে ফিরেই এলেন না। তারপর হঠাৎ একদিন সকলে শুনল মরিয়াম বিবি নাকি কানপুর হতে বেনারস আসছিলেন। পথে মধ্যে চলন্ত ট্রেন থেকে যেভাবেই হোক পড়ে গিয়ে মারা গেছেন। বিনয় চুপ করে। আচ্ছা, মরিয়ামের মৃতদেহটা পাওয়া গিয়েছিল নিশ্চয়? তা জানি না। তারপর দীর্ঘ বছর 5 পরে, অর্থাৎ বেগম সাহেবার মৃত্যুর 5 বৎসর পরে ও আদিল শাহ রহস্যজনক হত্যার মাসখানেক বাদে লখনৌয়ের এক হোটেলে আদিল শাহ স্ত্রী
বেগম সাহেবা মরিয়মকে তার স্বামীর হত্যাপরাধে স্থানীয় পুলিশের সহযোগে ইউপি পুলিশের ইন্টেলিজেন্স বিভাগের কর্তারা গ্রেপ্তার করল। ইতিমধ্যে কখন এক সময় ট্রেনের গতি মন্থর হয়ে এসেছিল। ট্রেন বর্ধমান জংশনে এসে প্রবেশ করল। বর্ধমান? পাশের বাড়িতে শায়িত ও নিদ্রিত বৃদ্ধ তাড়াতাড়ি উঠে নেমে গেলেন। বড্ড চায়ের পিপাসা পেয়েছে। এই চা চা। সুশান্ত, চাওয়ালাকে ডাক। কেলনারের লোককে চা দিতে বলা যাক, বিনয় বলে, এবং নিজেই গাড়ি থেকে নেমে গিয়ে চায়ের অর্ডার দিয়ে আসে। চা খেতে খেতে তোর গল্প শেষ কর বিনু, প্যাটি বলে। দাঁড়া, গলা শুকিয়ে গেছে, একটু ভিজিয়ে নি গলাটা। তোর কি, তুই তো কণ্ঠা পর্যন্ত গিলে বসে আছিস। হ্যাঁ, কি আর এমন খেয়েছি? গোটা ছয়েক ফাউল কাটলেট, গোটা দশেক লুচি আলুর দম দিয়ে, আর গোটা ছয়েক লেডিকেনি। আবার তো খিদে পাবে পাবে বলে এক্ষুনি মনে হচ্ছে। ডোন্ট ওয়ারি, এখনো টিফিন ক্যারিয়ারে যা অবশিষ্ট আছে আমাদের মতো 3 জনের চলবে। ওহ, 3 জন? ওতে যা অবশিষ্ট আছে খুদ করো আমি একাই সব শেষ করে দিতে পারি। তোর মাথা ঘামাতে হবে না ফ্যাটি, যদি তোর খিদে পায় আমি তার ব্যবস্থা করব, সুশান্ত আশ্বাস দেয়। গাড়ি আবার চলতে শুরু করেছে তখন। হ্যাঁ, তারপর যা বলছিলাম। বিনয় তার অসমাপ্ত কাহিনীর জের টেনে আবার শুরু করে। যে বেগম সাহেবাকে সবাই জানতো 5 বৎসর পূর্বে ট্রেন দুর্ঘটনায় মারা গেছেন, আজ আবার দীর্ঘ 5 বৎসর পর তার আকস্মিক আবির্ভাব ও তারই স্বামীর রহস্যময় হত্যার সঙ্গে সংশ্লিষ্ট হয়ে গ্রেপ্তার হওয়ায় চারিদিকে ভীষণ চাঞ্চল্য এনে দিল। কী সূত্রে তাকে হত্যা রহস্যের সঙ্গে জড়িত করে গ্রেপ্তার করা হলো? আদিল শাহর মৃতদেহ যেদিন প্রাতে তার শয়নকক্ষে পাওয়া যায়, তার আগের রাত্রে প্রায় রাত 10টার সময় হবে, দারোয়ানদের জবানবন্দিতে জানা গেল কালো বোরখায় আগাগোড়া আচ্ছাদিত এক সম্ভ্রান্ত ভদ্রমহিলা গাড়িতে চেপে আদিল শাহর সঙ্গে বিশেষ কোনো এক ব্যাপারে দেখা করতে আসেন। কিন্তু মজা হচ্ছে, দারোয়ানদের মধ্যে একজন ব্যতীত আর দ্বিতীয় কোনো প্রাণী খোদ বোরখা পরিহিত মহিলাকে আদিল শাহর বাড়িতে সে রাত্রে প্রবেশ করতে দেখেনি, এবং দারোয়ান সেই বোরখা পরা মহিলাটাকে প্রবেশ করতেই দেখেছে, নিষ্ক্রান্ত হতে দেখেনি। সে রাত্রে আদিল শাহর শরীর তেমন সুস্থ না থাকায় ভৃত্য মোহাম্মদ জানকে বলে দিয়েছিলেন তিনি কোনো কিছু আহারাদিও করবেন না এবং তাকে যেন বিরক্তও না করা হয়। গ্রেপ্তারের সময় খানা তল্লাশিতে মরিয়মের আলমারিতে একটা কালো রঙের সিল্কের দামি বোরখা পাওয়া যায়, অথচ বেগম মরিয়ম মুসলমান হলেও মোটেই পর্দানসীন নন, সম্পূর্ণ প্রগতিপন্থী এবং উচ্চশিক্ষিতা ভদ্রমহিলা। যে কয় বৎসর তিনি স্বামীর সঙ্গে বেনারসে ছিলেন, স্বামীর সঙ্গে ও একলা প্রায় মার্কেটিং করতে ও সভা সমিতিতে নিয়মিত যোগ দিতে তাকে লোকেরা দেখেছে। মরিয়মকে বোরখা সম্পর্কে প্রশ্ন করায় বলেন ওটা যে কী করে তার আলমারিতে এলো তিনি নিজেই জানেন না। তিনি জীবনে কখনো বোরখা ব্যবহার করেননি এবং বোরখা জিনিসটাকে তিনি অন্তরের সঙ্গে ঘৃণা করেন। ওই বোরখা ছাড়া আর কটি মারাত্মক প্রমাণ। কি? একটা 6 গুলির ওয়েবারলি পিস্তল, তার মধ্যকার চেম্বারে 5টি গুলি তখনও ছিল এবং গুলির সাইজ হচ্ছে .38। আদিল শাহর মৃতদেহে তদন্তের সময় ঘরের দেওয়ালের গায়ে একটি .38 গুলি প্রথিত অবস্থায় পাওয়া যায়। তৃতীয় খান কয়েক চিঠি। চিঠিগুলো লিখেছেন বেগম মরিয়মের নিকট তার স্বামী আদিল শাহ। প্রত্যেকখানা চিঠিতেই আদিল শাহ বেগম মরিয়মের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে চান এই ভাব। সর্বশেষ চিঠিখানার তারিখ ঠিক আদিল শাহর মৃত্যুর 1 সপ্তাহ পূর্বে। তাতে তিনি লিখেছেন, তোমাকে আগেও বলেছি, এখনও বলছি, তুমি আমার সঙ্গে দেখা করবার চেষ্টা করো না, কারণ তুমি আমার কাছে আজ মৃত, তোমার অস্তিত্বই আর স্বীকার করি না। তুমি লিখেছ আগামী শনিবার তুমি আমার সঙ্গে দেখা করবে। এসো না, এলেও দেখা হবে না। একদিন তোমার জন্য আমি আমার সর্বস্ব ত্যাগ করতে প্রস্তুত ছিলাম, কিন্তু তুমি সেদিন স্বেচ্ছায় আমার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে চলে গেলে, নিজেকে মৃতা বলে ঘোষণা করলে। সেই দিন থেকেই তোমার সকল অস্তিত্ব আমার কাছে শেষ হয়ে গেছে। আর একটা কথা মনে রেখো, সকলেই জানে তুমি আজ মৃতা,
সে অবস্থায় যদি কেউ তোমাকে আমার বাড়িতে জীবিত অবস্থায় দেখতে পায়, তাহলে সেটা তোমার পক্ষে নিশ্চয়ই সুখের হবে না। ইতি আদিল। চতুর্থ হচ্ছে, যে শনিবার আদিল শাহ নিহত হন অদৃশ্য আততায়ীর হাতে, সেই শনিবার, তার আগের দিন শুক্রবার ও পরের দিন রবিবার মরিয়াম হোটেলে অনুপস্থিত ছিলেন এবং শুক্রবার দ্বিপ্রহরে স্থানীয় অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার বেগম মরিয়ামকে বেনারসগামী ট্রেনে উঠতে দেখেছিলেন। আচ্ছা, মরিয়াম নিজে কোনো জবানবন্দি দেননি? হ্যাঁ, তিনি বলেছেন শুক্রবার, শনিবার ও রবিবার তিনি প্রতাপগড়ে তার এক বান্ধবীর ওখানে গিয়েছিলেন। সেখানে তিনি প্রায় যেতেন। তার বান্ধবী প্রতাপগড়ে একজন প্রসিদ্ধ ব্যবহারজীবী স্ত্রী। বান্ধবীও বলেছেন মরিয়াম ওই 3 দিন তার ওখানেই নাকি ছিলেন। তবে পুলিশের কর্তৃপক্ষ সে কথা বিশ্বাস করে না। যা হোক, মরিয়াম বহু টাকার জামিনে মুক্তি পান এবং বর্তমানে হাইকোর্টে মোকদ্দমা চলছে। মিস্টার লাহিড়ী মরিয়ামেরই নিযুক্ত ব্যারিস্টার এবং তিনি মরিয়ামের পক্ষে মোকদ্দমায় তদবির করছিলেন। গাড়ি আসানসোলে এসে দাঁড়ালো। কিছু খেয়ে নিলে হতো, খিদেও পেয়েছে, সুশান্ত বলে। বিনয় টিফিন ক্যারিয়ার থেকে খাবার বের করে প্লেটে সাজাতে সাজাতে ফ্যাটির দিকে তাকিয়ে স্মিতভাবে বলে, কিরে ফ্যাটি, তোর জন্য নেব তো? জিভা ও তালু সহযোগে একটা বিচিত্র লোকসূচক শব্দ করে ফ্যাটি যেন কতকটা উদাসভাবেই বলে, অ্যাজ ইউ লাইক। যা হোক, বিনয় 3টে প্লেটে আহার্য বস্তুগুলো সাজিয়ে নেয়। ওদের খাওয়া তখনও শেষ হয়নি। গার্ডের হুইসেল শোনা গেল ও গাড়ি ছাড়ার ঘণ্টা পড়ল। গাড়ি নড়ে ওঠে। গাড়ি তখনও প্ল্যাটফর্ম ছাড়ায়নি। সহসা চলমান গাড়ির দরজা ঠেলে পাঞ্জাবি বেশ পরিহিত ও পাগড়ি মাথায় এক আগন্তুক গাড়ির কামরার মধ্যে এসে প্রবেশ করলেন। হাতে একটা ঝুলন্ত ছোট মাঝারি গোছের চামড়ার সুটকেস ও কম্বল জড়ানো একটা বালিশ। গাড়িতে 4টি বার। আপনারা 3 জন আছেন, অসুবিধা হবে না বোধহয়। ইংরেজিতে আগন্তুক কথা কয়টি বলেন ওদের 3 জনকে লক্ষ্য করে। সকলেই যুগপৎ আগন্তুকের প্রতি দৃষ্টিপাত করে। দীর্ঘ লম্বা চেহারা, পাঞ্জাবির মতো ঢোলা পাজামা ও কোট গায়ে, তার উপরে একটা লং কোট চাপানো, মাথায় পাগড়ি। ওরা জবাব দেয়, না না, স্বচ্ছন্দে আপনি আসতে পারেন। আগন্তুক কম্বলে জড়ানো বালিশটা একপাশে রেখে জুত করে বসল। গাড়ির গতি তখন বেশ দ্রুত। খোলা জানলা পথে হু হু করে শীতের রাত্রির শীতল হাওয়া আসছে। গাড়ি যত অগ্রসর হয়, শীতের প্রকোপটাও যেন তত বেশি মনে হয়। আগন্তুক গাড়ির খোলা জানালা পথে অন্ধকারে দৃষ্টি প্রসারিত করে বসে ওদের আলোচনায় কান পেতে থাকে। কিন্তু ওরা বুঝতে পারে না, কারণ ওরা ভেবে নিয়েছিল আগন্তুক একজন পাঞ্জাবি এবং বাংলায় আলাপ আলোচনা চালালে ও নিশ্চয়ই বুঝতে পারবে না। বিনয় আবার একসময় বলতে শুরু করে, ব্যারিস্টার লাহিড়ী মারা গেলেন, এখন কে মরিয়ামের পক্ষে মোকদ্দমায় তদবির করবেন সেটাই প্রধান কথা। তদবির আর কে করবেন? করবেন স্বয়ং খোদা। বক্তার কেউ নন, ট্রেনের কামরায় সদ্য আগন্তুক সেই পাঞ্জাবি ভদ্রলোক। ওরা 3 জনেই সবিস্ময়ে বক্তার মুখের দিকে তাকায়। বক্তা মৃদু মৃদু হাসছেন। বিনয়বাবু, সুশান্তবাবু, আপনারা বোধহয় আমাকে চিনতেও পারছেন না। আপনি? সবিস্ময়ে সুশান্ত বক্তার মুখের দিকে তাকায়। মধুসূদন মল্লিকের কথা মনে পড়ে আপনাদের? মল্লিক লজের সেই হত্যা রহস্য? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, 100 বার মনে পড়েছে। সেই পাগল শ্রীমান গদাধর, রুডা। আপনি? ও আইসি, চিনেছি, মিস্টার রায়। কিন্তু সুশান্ত শেষ কথাটা যেন একেবারে লুফে নিয়ে কিরিটি বলে, এ সময় আমি ট্রেনে কেন? না, হ্যাঁ, সে কথা পরে বলছি, কিন্তু আপনারা দ্য আনহোলি 3 এ সময় চলেছেন কোথায়? বেনারসে বেনুর বাবা একখানা নতুন বাড়ি করেছেন, কিছুদিন সেখানে কাটাতে চলেছি। উত্তম পরিকল্পনা। আমিও আপাতত বেনারসেই চলছিলাম। বেনারসে? হ্যাঁ, আদিল শাহ মার্ডার কেসের তদন্তভার বেসরকারিভাবে আমার ওপরে ন্যস্ত হয়েছে। আরও একটু বিশদভাবে খুলে বলি, নিহত আদিল শাহর একমাত্র ভ্রাতা ফজিল শাহ আমাকে গোপনে তার ভ্রাতার হত্যা রহস্য উদ্ঘাটনের জন্য
এনগেজ করেছেন বহু টাকা ফিস দিয়ে। সত্যি? তাহলে তো আপনি নিশ্চয়ই আদিল শাহর হত্যা সম্পর্কে অনেক কিছুই জানেন। বিনয় বলে, অনেক কিছু না হলেও কিছু জানি। মোটামুটি সংবাদপত্রে আদিল শাহর হত্যা সম্পর্কে যা প্রকাশ হয়েছে আজ পর্যন্ত, একটু আগে বিনয় আমাদের বলছিল মিস্টার রায়। সুশান্ত বলে। তারপর একটু থেমে আবার বলে, এখন আপনার মুখে আমরা আরও কিছু শুনতে চাই কিরীটিবাবু, কিন্তু তারও আগে আপনাকে আমি একটা জিনিস দেখাতে চাই। সেটা হয়তো আজকের ট্রেনে মিস্টার লাহিড়ীর মৃত্যুর ব্যাপারে মে গিভ ইউ এ স্ট্রং ক্লু। কি, একটা সাদা বেকালাইটের বোতাম তো? কিরীটি মৃদু হাস্যস্ফীত কণ্ঠে বলে। সুশান্ত সত্যি আশ্চর্য হয়ে গিয়েছিল কিরীটির কথা শুনে। আপনি আপনি সে কথা কী করে জানলেন মিস্টার রায়? আমার কপালের নিচে একজোড়া চক্ষু রত্ন আছে, বড় সাংঘাতিক, কিরীটি হাসতে হাসতে বলে। গোলমালের মধ্যে যখন আপনি এক ফাঁকে বোতামটি মৃতদেহের মুষ্টিবদ্ধ হাত থেকে হাত সাফাই করেছিলেন, আমার সেন দৃষ্টিকে আপনি ফাঁকি দিতে পারেননি মিস্টার সেন। কিন্তু মিস্টার লাহিড়ীর মৃত্যুটা ঠিক স্বাভাবিক নয়, তাকে হত্যা করা হয়েছে, মার্ডার। আমারও তাই ধারণা মিস্টার রায়, সুশান্ত বলে। বর্ধমানে যখন আপনি গাড়ি থেকে নেমেছিলেন তখনই আমার ইচ্ছা ছিল আপনাকে ডাকি, কিন্তু আপনাদের গাড়ির সেই একান্ত নিরীহ ঘুমন্ত সহযাত্রীটির কাছে আমি উপস্থিত হতে চাইনি। মানে, আই ডিড নট লাইক টু এক্সপোজ মাইসেলফ বিফোর হিজ আইস। হ্যাঁ, সে কি, সেই বুড়ো ভদ্রলোকটি? ভদ্রলোকটি মোটেই বৃদ্ধ নন। হি ইজ কোয়াইট ইয়ং অ্যান্ড হেলদি লাইক এনি ওয়ান অফ ইউ, কিরীটি বলতে থাকে। ওটা ওর ডিসগাইজ, ছদ্মবেশ। বাট হি কুড নট ডিসিভ মি, আমার চোখে ধুলো দিতে পারেননি। লোকটা বর্ধমানেই নেমে গেল, সুশান্ত বলে। না, এই গাড়িতেই এখনও চলেছেন, হয়তো আবার কোনো ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস কামরায় গিয়ে ঘুমের ভান করছেন। বর্ধমানে নামাটা তার একটা আইওয়াস মাত্র। কিন্তু লোকটা কে? লোকটা যে কে সে কথা বলবার আগে আপনাদের আদিল শাহর মার্ডার কেস সম্পর্কে আরও কিছু জানা প্রয়োজন। বলতে বলতে কিরীটি বার্থের ওপরে বেশ আরাম করে বসে, পায়ের ওপর ভারী কম্বলটা টেনে নিয়ে সিগারে দুটো শুকটান দিয়ে নেবে। ব্যারিস্টার মিস্টার লাহিড়ী যে এই গাড়িতেই এবং আজই বেনারস যাবেন, এ কথাটা আমি জানতে পারি আজ সন্ধ্যের ঠিক কিছু আগে। আজকে অবশ্য আমারও এই গাড়িতেই বেনারসে যাবার প্ল্যান ছিল এবং বার্থও রিজার্ভ করা ছিল আগে থেকে। হাওড়া স্টেশনে পৌঁছতে আমার একটু দেরি হয়ে যায়। তার কারণ কোনো একটা বিশেষ কারণে আমি আজকে রওনা হব না স্থির করে কর্তৃপক্ষকে ফোনে জানিয়ে দিয়েছিলাম, এবং যতদূর মনে হয় মিস্টার লাহিড়ী কোনো বার্থ রিজার্ভ পাননি। অবশেষে আমার রিজার্ভেশন ক্যান্সেল হওয়ায় তিনি স্টেশনে এসে আমার বার্থটা খালি হওয়ায় পেয়ে যান। এখন বোধহয় সুশান্তবাবু বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। সর্বনাশ, তবে কি আপনাকেই ট্রেনের মধ্যে হত্যা করবার জন্য কেউ প্ল্যান করেছিল? ঠিক তাই, এবং ঘটনাচক্রে আমার বদলে মিস্টার লাহিড়ী নিহত হলেন, অ্যান ইনোসেন্ট জেন্টলম্যান। আমি 11th আওয়ারে স্টেশনে পৌঁছে কোনো বার্থ না পাওয়ায় বাধ্য হয়ে একটা খালি ইন্টার কামরায় উঠে পড়ি। যাক, যা বলছিলাম, কিরীটি আবার তার কাহিনী শুরু করে। ফজল শাহর আমন্ত্রণ পেয়ে আমি একবার ফজলের সঙ্গে ইতিমধ্যে গিয়ে দেখাও করে এসেছি এবং তার ইচ্ছা মতো এই কেসে তদন্তভারও বেসরকারিভাবে হাতে নিয়েছি। আচ্ছা, একটা কথা, আপনি হত্যা মামলায় সন্দেহক্রমে ধৃত ও বর্তমানে জামিনে মুক্ত নিহত আদিল শাহ স্ত্রী মরিয়াম বিবিকে দেখেছেন, বা তার সঙ্গে কোনো সূত্রে দেখাশোনা বা কথাবার্তা হয়েছে কি? না, বেগম সাহেবাকে এখনও চাক্ষুষ দেখবার সৌভাগ্য আমার হয়নি, তবে তার সম্পর্কে যতদূর শুনেছি অত্যন্ত একরোখা ও তেজস্বিনী নারী ওই বেগম মরিয়াম। কিন্তু কেন বলুন তো, একথা জিজ্ঞেস করলেন কেন? কারণ পুলিশের কর্তৃপক্ষ সন্দেহ করেছে আদিল শাহর হত্যার ব্যাপারে একেবারে পুরোপুরি না হলেও পরোক্ষে বিশেষভাবে দায়ী বেগম সাহেবাই। আপনাদেরও কি তাই মত? অন্তত বিনুর মুখে সব শুনে আমার তো তাই মনে হয়, কিন্তু আপনার মতামতটা কি মিস্টার রায়? খুনের ব্যাপারে কাউকে হঠাৎ সোজাসুজি সাসপেক্ট করতে যাওয়াটা আমার অন্যায় মনে হয় সুশান্তবাবু। অবশ্যই বেগম মরিয়াম যে অপরাধী নন তা আমিও বলছি না, তবে কাউকে কারো হত্যার ব্যাপারে অ্যাকিউজ করবার আগে ইউ মাস্ট হ্যাভ এ স্ট্রং ফুটহোল্ড।
বেগম মরিয়ম ছাড়া এক্ষেত্রে আর দ্বিতীয় ব্যক্তি কে আদিল শাহকে খুন করতে পারে? কেন, তার একমাত্র কনিষ্ঠ সহোদর ফজল শাহ? এই দুনিয়া অর্থের জন্য নিজের ভাইকে ভাই খুন করেছে, এমন নজিরের তো অভাব নেই সুশান্তবাবু। এক্ষেত্রে সাসপেক্টদের তালিকায় ফজল শাহ মরিয়াম দুজনেই পড়েন। কিন্তু ফজল তো মোটেই সে রাত্রে বেনারসে ছিলেন না। কে বললে ছিলেন না? এ তো ফজলেরই উক্তি। দ্যাট মে নট বি ট্রু। একটা অ্যালিভিও হতে পারে, এবং ফজলের মতো বেগম মরিয়মও তো সে সময় প্রতাপগড়ে ছিলেন, তিনিও প্রমাণ করেছেন। কিন্তু তাকে বেনারসগামী ট্রেনে বেনারসের টিকিট কেটে উঠতে দেখা গেছে বোরখা পরে, এবং তার হোটেলের ঘরে বোরখা একটা পাওয়া গেছে। তারপর তার স্বামীর চিঠিগুলো। না, কেবল ওই প্রমাণের দ্বারাই একজনকে আপনি হত্যাকারী বলে অভিযুক্ত করতে পারেন না। নো, বাই নো মিনস। হঠাৎ কথা বলতে বলতে কিরিটি তার হাত ঘড়ির দিকে তাকিয়ে বার্থ থেকে কম্বলটা সরিয়ে উঠে পড়ে। এদিকে গাড়ির গতিও যেন মন্থর হয়ে আসছিল। গাড়ি ধানবাদ জংশনে এলো। তাই নাকি? ফ্যাটি প্রশ্ন করে। মনে হচ্ছে তাই। গলাটা শুকিয়ে উঠেছে, চায়ের প্রয়োজন। তবে আপনি এ হত্যা ব্যাপারে কাকে সন্দেহ করছেন মিস্টার রায়? সুশান্ত প্রশ্ন করে। আদিল শাহর হত্যার ব্যাপারটা আদৌ জটিল নয়। বিশেষ করে খুনি মিস্টার লাহিড়িকে খুন করে যে মূর্খতার পরিচয় দিয়েছে, এরপর তাকে ধরা কিছুই আর কষ্ট নেই। আপনি খুনি তাহলে কে জানতে পেরেছেন? হ্যাঁ, আজই বুঝতে পেরেছি। এবং এবং গাড়ি ধানবাদ এসে গেছে। কিরিটি আর বাকি কথাটা শেষ করলে না। গাড়ি ধানবাদ স্টেশনে এসে দাঁড়ায়। কিরিটি ও সুশান্ত চায়ের খোঁজে গাড়ি থেকে নামল এবং চা পান করে আবার ওরা গাড়িতে উঠে পড়ে। মস্ত বড় প্ল্যাটফর্মটা এদিক ওদিক একেবারে খালি বললেও চলে। এত রাত্রে যাত্রীও বড় বেশি কেউ নেই। চা ও পানওয়ালা দু চারজন ফিরি করে বেড়াচ্ছে। শুধু কেরোসিনের বাতিগুলো টিমটিম করছে, প্রেতের চোখের ঘোলাটে চাউনির মতো। ট্রেন ছাড়বার ঘণ্টা পড়ল। এবারে ট্রেন ছাড়বে সুশান্তবাবু, শিগগির নেমে পড়ুন। কিরিটির কথায় সুশান্ত অবাক হয়ে যায়। সে কি? হ্যাঁ, বি কুইক, নামুন। হতভম্ব সুশান্তকে আর কথা বলবারও অবকাশ মাত্র না দিয়ে কিরিটি যেন এক প্রকার হাত ধরে আকর্ষণ করে গাড়ির কামরা থেকে প্ল্যাটফর্মে নামিয়ে আনে। ট্রেন তখন মৃদু গতিতে এগিয়ে চলেছে। আসুন। বোকার মতোই জোর পায় সুশান্ত কিরিটির সঙ্গে পিছিয়ে চলে। সামনের দিকে ট্রেনটা এগিয়ে চলেছে। এই যে, উঠুন, উঠে পড়ুন হাতল ধরে। কিরিটি বলতে বলতে ততক্ষণে এক লাফে চলন্ত ট্রেনের পাদানিতে উঠে দাঁড়িয়ে গাড়ির হাতল ধরে ঝুলতে ঝুলতে হাত বাড়িয়ে সুশান্তকেও চলন্ত ট্রেনের পাদানিতে নিজের পাশে টেনে তুলে নেয়। ট্রেন প্ল্যাটফর্ম ছাড়িয়ে বেশ জোরে এগিয়ে চলল। সুশান্ত তখনও হাঁপাচ্ছে। ঘটনার দ্রুত পরিবর্তন সুশান্তকে শুধু বিস্ময়ই নয়, একেবারে নির্বাক করে ফেলেছে। ঘন নিবিড় অন্ধকারে দ্রুত ধাবমান ট্রেনের ইঞ্জিন গহ্বর হতে ফানেল পথে উৎক্ষিপ্ত জ্বলন্ত কয়লার স্ফুলিঙ্গগুলি কালো আকাশপটে যেন রক্তফুল ঝুড়ি ছড়ায়। কিরিটি পাদানির ওপরে দাঁড়িয়ে হাতের কৌশলে ততক্ষণে ট্রেনের কামরার জানলাটা নিচে নামিয়ে ফেলেছে। নাও কামিন। কিরিটি অক্লেশে জানলা পথে ট্রেনের কামরার মধ্যে শরীরটাকে গলিয়ে দেয়। সুশান্ত কিরিটিকে অনুসরণ করে। অন্ধকার কামরাটা। দাঁড়ান, আলোটা জ্বালি। হট করে একটা শব্দ ও সঙ্গে সঙ্গে কামরায় বৈদ্যুতিক বাতি জ্বলে ওঠে। এ কি? এ যে সেই ফার্স্ট ক্লাস কুপেটা যার মধ্যে অদৃশ্য আততায়ীর হাতে আজই রাত্রে নিহত হয়েছেন ব্যারিস্টার লাহিড়ী। মেঝেতে এখনো রক্তের দাগ ভালো করে শুকিয়ে যায়নি। এখানে হঠাৎ এলেন কেন মিস্টার রায়? সুশান্ত প্রশ্ন করে। ভিড়ের মধ্যে অবস্থানটা তখন ভালো করে দেখা হয়ে ওঠেনি। মৃদু কণ্ঠে কথাগুলো বলে কিরিটি তীক্ষ্ণ অনুসন্ধানী দৃষ্টিতে কামরার চতুষ্পার্শ্বে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো। কি দেখছেন? শুধু যে দেখছি তা নয়, শোনবারও চেষ্টা করছে কান পেতে। কামরাটা কোনো গোপন কথা বলে কিনা। সুশান্ত ভেবে পায় না লোকটা পাগল কিনা। আমাদের রহস্য অনুসন্ধানকারীদের শাস্ত্রে বলে ঘরের দেওয়াল, আসবাবপত্র, জানলা দরজাও সময় সময় নাকি অনেক গোপন কথা বলে, তা জানেন মিস্টার সেন?
বলতে বলতে হঠাৎ কিরিটির দৃষ্টি যেন স্থির হয়ে যায়। ওদিককার ও জানলাটা তো খোলা ছিল না। হু ওপেন্ড দ্যাট উইন্ডোজ? কে কে এর মধ্যে এ কামরায় এসেছিল? অ্যান্ড হোয়াই? কেনই বা এসেছিল? সত্যি এতক্ষণে সুশান্তরও খোলা জানলাটার প্রতি নজর পড়ে। দ্রুত ধাবমান কামরার খোলা জানলাপথে হু হু করে মুক্ত প্রান্তরের এক ঝলক রাত্রি শেষের ঠান্ডা হাওয়া ছুটে এলো। সহসা গাটা যেন কেমন শিরশির করে ওঠে। যেন একটা ভয়, একটা অজানা আতঙ্ক রাত্রির ঘনান্ধকারের বক্ষ হতে কিসের একটা ভয়াবহ ইশারা দিয়ে যায়। কিন্তু সুশান্ত সঠিক বুঝে উঠতে পারে না কেন কিরিটি এমন করে এই কামরাটার মধ্যে এসে প্রবেশ করল। কিরিটি এগিয়ে গিয়ে ল্যাবরেটরির বন্ধ দরজাটা খুলে একবার ভেতরে উঁকি দেয়। ল্যাবরেটরির আলোটা কিন্তু নেবানো, অন্ধকার। হাত বাড়িয়ে সুইচ টিপে কিরিটি আলোটা জ্বেলে দেবার চেষ্টা করলে হুট করে সুইচের শব্দ হলো বটে, কিন্তু আলো জ্বলল না। তখন সে পকেট থেকে টর্চ বের করে জ্বালালো। টর্চের প্রজ্বলিত আলোয় ল্যাবরেটরির মেঝের দিকে নজর পড়তেই কিরিটি থমকে দাঁড়ায়। ল্যাবরেটরি ফ্লোরটা জলে একেবারে থই থই করছে, অথচ জলের কলের মুখটা বন্ধ এবং হাত ধোয়ার বেসিনটাও লাগানো। এবার দেখলে আলোর ডুম সমেত বাল্বটা ভাঙা। সুশান্ত এগিয়ে আসে। কি দেখছেন অমন করে মিস্টার রায়? ফ্লোরে এত জল এলো কোথা থেকে তাই ভাবছি, বলতে বলতে কিরিটি তীক্ষ্ণ অনুসন্ধানী দৃষ্টিতে চারিদিকে দৃষ্টিপাত করতে থাকে। তারপর হঠাৎ সেই জল প্লাবিত ফ্লোর থেকে নিচু হয়ে কি যেন তুলে নিল। কিরিটি সংগৃহীত বস্তুটি হাতের ওপরে আলোর সামনে মেলে ধরতে সুশান্ত সবিস্ময়ে দেখলে একটা ঠিক সেই একই রকমের সাদা বেকালাইটের মধ্যস্থলে কালো বিন্দুওয়ালা বোতাম, যেমন একটি সে মৃতদেহের হাত থেকে সরিয়েছিল। মৃদুকণ্ঠে কিরিটি বলে, মিলিয়ে দেখুন মিস্টার সেন, আপনার সংগৃহীত বোতামটির সঙ্গে এ বোতামটি অবিকল মিলে যাবে। কিরিটির কথাই ঠিক, সত্যি একই ধরনের দুটি বোতাম। এই বোতাম উইল টেল ইউ হু ইজ দ্য মার্ডারার অফ টুনাইট। এখন খুঁজে দেখুন গাড়ির সমস্ত প্যাসেঞ্জারদের মধ্যে কার জামা দুটি বোতাম খোয়া গেছে। আপনি কি বলতে চান ব্যারিস্টার মিস্টার লাহিড়ীর হত্যাকারী এখনো এই গাড়িতেই আছে? সে বিষয়ে এখনো আপনার কোনো সন্দেহ আছে নাকি মিস্টার সেন? কিরিটি মৃদু হেসে জবাব দেয়, খুনি মিস্টার লাহিড়ী কম্পার্টমেন্টে উঠবার আগেই এই ল্যাবরেটরির মধ্যে প্রবেশ করে আত্মগোপন করেছিল। কিন্তু এর মধ্যে আর কোনো কিন্তু নেই মিস্টার সেন। শুধু যে সে এই ল্যাবরেটরির মধ্যেই আত্মগোপন করেছিল তা নয়, প্রথমে সে এখানে প্রবেশ করে কোনো কিছুর সাহায্যে ডুম সমেত আলোর বাক্সটা ভেঙে ফেলে, যাতে আর আলো জ্বালানো না যায় তার ব্যবস্থা করে। তারপর আরও ফার্দার প্রিকশন নেওয়ার জন্য জলের পাইপটা খুলে ঘরের ফ্লোরে জল ঢেলে এখানে সহজে কারোর অনুপ্রবেশটাও অগম্য করে দেয়। কেন? যাতে করে যতক্ষণ না তার কাজ হাসিল হয় ততক্ষণে নির্বিঘ্নে আত্মগোপন করে থাকা চলে। সাংঘাতিক তো! তা একটু হতে হবে বই কি, হাজার হলেও খুন করতে এসেছে। এখন বোধহয় বুঝতে পারছেন এই জন্যই চলন্ত ট্রেনে এইভাবে এসে কামরায় চুরি করে হানা দিয়েছে। গাড়ির স্পিড কমতে আরও ঘন্টাখানেক দেরি আছে, কেননা নেক্সট স্টেশন দূরে। এবারে আরও একটা দুঃসাহসিক অভিযান আমাদের করতে হবে মিস্টার সেন। দুঃসাহসিক অভিযান? হ্যাঁ, কিন্তু তার আগে কয়েকটা কথা সংক্ষেপে আপনাকে আমি বলবো, মন দিয়ে শুনুন। কিরিটি একটা সিগারে অগ্নিসংযোগ করে বলতে শুরু করে, খুব সম্ভব আজ রাত্রে এই ট্রেন মোগলসরাই পৌঁছাবার আগেই আরেকটা খুন হবে। সর্বনাশ, কি বলছেন আপনি? সুশান্ত সবিস্ময়ে প্রশ্ন করে। এমনিই হয় সুশান্তবাবু, এমন অনেক সময় দেখা গেছে খুনিকে একটা খুন করবার পর সেই খুনের এভিডেন্সকে চাপা দেওয়ার জন্য পরে আরও খুন করতে হয়েছে, এবং এক্ষেত্রেও আমার বিশ্বাস খুনির সেরকম প্রয়োজন আছে, বা বলতে পারেন প্রয়োজন হতে পারে। ব্যাপারটা একটু ক্লিয়ার করে বলুন মিস্টার রায়। আদিল শাহর হত্যাকারী বর্তমানে এই ট্রেনে থাকলেও সে নিজে ব্যারিস্টার লাহিড়ীকে খুন করেনি, বা সোজা কথায় বলতে পারেন আমার সৌভাগ্য ও মৃত মিস্টার লাহিড়ী দুর্ভাগ্যবশত আমাকে খুন করতে এসে মিস্টার লাহিড়ীকে হত্যা যে করেছে সে আদিল শাহর হত্যাকারীরই নিযুক্ত ও পেইড কোনো দুশমান, এবং যে ব্যক্তি এত চিন্তা করে ও পরিকল্পনা নিয়ে কাজে নেমেছে সে আর যাই হোক মিস্টার লাহিড়ীর হত্যাকারীকে বাঁচিয়ে রেখে তার বাকি জীবনের মতো
তাকে ব্ল্যাকমেল করবার চান্স বা সুযোগ দেবে না। নো, হি ইজ নট সাচ এ ফুল। সে ভালো করেই জানে তাকে বাঁচাতে হলে পথ পরিষ্কার রেখেই বাঁচতে হবে নিশ্চিন্তে ও নির্বিঘ্নে। সুশান্ত অবাক বিস্ময় কিরিটির মুখের দিকে চেয়ে থাকে। কিরিটি বলে চলে, এবং এক্ষেত্রেও আমার ক্যালকুলেশনের যদি কোনো মারাত্মক ভুল না হয়ে থাকে, তাহলে হত্যাকারী নিশ্চয়ই এর পাশের সেকেন্ড ক্লাস কামরাতেই আছে, কেননা সেটাই তার সবচাইতে নিরাপদ স্থান আত্মগোপন করে থাকবার পক্ষে। কিন্তু কিন্তু কি ভাবছেন? পাশের কামরাটা লেডিস কম্পার্টমেন্ট না? হ্যাঁ, আগেই সুশান্ত লক্ষ্য করেছিল পাশের কামরাটা একটা লেডিস কম্পার্টমেন্ট। কিন্তু আর দেরি নয়, আমাদের এবারে ওই লেডিস কম্পার্টমেন্টেই যেতে হবে, গাড়ির ফুটবোর্ড দিয়ে। সে কি? আপনি কি বলছেন মিস্টার রায়? এত রাত্রে চলন্ত গাড়িতে পুরুষ আমরা লেডিস কম্পার্টমেন্টে গিয়ে প্রবেশ করলে সেখানকার আরোহিণীরা চিৎকার করে চেন টেনে একটা হুলস্থুলো কাণ্ড বাঁধিয়ে তুলবে না? শেষ পর্যন্ত পুলিশ কেসে পড়বেন যে, সে কথা একবার ভেবে দেখেছেন কি? নো রিস্ক নো গেইন। না মশাই, আই ওন্ট টেক দ্যাট রিস্ক। হত্যার তদন্তে আমার কাজ নেই। আপনি একেবারে ছেলে মানুষ মিস্টার সেন। আপনি কি মনে করেন ওই ধরনের কোনো একটা কেলেঙ্কারি ঘটবার কোনো সম্ভাবনা থাকলে সত্যিই আমি ও রিস্ক নিই বা নিতে যেতাম? তবে আপনি যদি একটু ভালো করে আগের স্টেশনে ওই কামরার ভেতরটা লক্ষ্য করতেন, তাহলেই দেখতেন কামরায় মাত্র দুজন পর্দানসীন বোরখা পরা মুসলমান রমণী আছেন। কিন্তু আমার যতদূর মনে হয়, আমি বর্ধমানের আগে যখন খুনের ব্যাপারে গাড়ি থেমেছিল, তখন একজন মেম সাহেব যাত্রীও দেখেছিলাম। হ্যাঁ, ছিলেন বটে। তখন একজন বোরখা পরিহিতা মুসলমান রমণী ও একজন মেম সাহেব যাত্রী ছিলেন। আসানসোল জংশনে মেম সাহেব যাত্রী নেমে যান এবং আরেকজন বোরখা পরিহিতা ওই কামরায় গিয়ে ওঠেন। আমি সচক্ষে দেখেছি। কিন্তু সে কথা যাক, আপনাকে একটা কথা আর না জিজ্ঞেস করে পারলাম না মিস্টার সেন। কি? বর্ধমানের আগে যখন গাড়িটা হঠাৎ মাঝপথে থেমে গিয়েছিল এবং মিস্টার লাহিড়ীর মৃতদেহটা আবিষ্কৃত হয়েছিল, তখন একটা কথা কি একবারও আপনি ভেবে দেখেছিলেন মাঝপথে চলমান মেল ট্রেনটা হঠাৎ ওভাবে থামলো কি করে? অ্যালার্ম চেন না টানলে তো অমনি করে আপনি চলন্ত মেল ট্রেন থেমে যেতে পারে না। আশ্চর্য, সত্যি এ কথাটা তো একবারও আমার মনে হয়নি মিস্টার রায়। শুধু আপনার কেন, কারোরই মনে হয়নি। এমনকি স্বয়ং গার্ড সাহেবেরও হয়তো মনে হয়নি। সকলেই খুনের ব্যাপারটা নিয়ে এত বেশি ব্যস্ত ছিলেন যে এই গাড়িতে উঠে গার্ড সাহেবও সে কথাটা ভুলে গিয়েছিলেন হয়তো। কিন্তু আমার দৃষ্টি সেটা এড়ায়নি। খুনি অনন্যপায় হয়েই হত্যা করে পালাবার আগে চেন টেনে গাড়ি থামিয়ে তারপর পালায়, এবং ওই গোলমালে সে যখন অন্য কামরায় গিয়ে ওঠে পিছনের দ্বার দিয়ে, কারো হয়তো নজরে পড়েনি সে। খুনি মানুষের এই সাইকোলজিটা ভালো করেই জানো তো, অ্যান্ড হি টুক দ্য চান্স। শুড এনাফ। হ্যাঁ, কিন্তু আমার চোখকে সে ফাঁকি দিতে পারেনি। কিরিটিবাবু বলুন, খুনি কি তবে কোনো বোরখা পরিহিতা মহিলা? কি মনে হয়? আমার মনে হচ্ছে সেই হত্যাকারী। অকস্মাৎ যদি কোনো ঘটনার সমস্ত রহস্যটাই আগাগোড়া উদ্ঘাটিত হয়ে যায়, তাহলে ঘটনার মধ্যে আর কোনো অভিনবত্বই থাকে না। কাজেই বর্তমানে এই ব্যাপারের পরে এখানেই আপাতত দাঁড়িয়ে পড়ুক। একটা কথা আপনাকে আমার অনেকক্ষণ ধরেই জিজ্ঞাসা করবার ইচ্ছে ছিল, কিন্তু ঘটনা বিপর্যয়ে জিজ্ঞাসা আর করা হয়ে উঠছে না। কি? শুনেছি আদিল শাহ যেদিন মারা যান সেদিন রাত্রি প্রায় 9:30টার সময় তার একজন দারোয়ান নাকি একটা বোরখা পরিহিতা মহিলাকে বাড়ির গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে দেখে, কিন্তু কেউ আর তাকে বাড়ি হতে নিষ্ক্রান্ত হতে দেখেনি। এ বিষয়ে আপনার মতামতটা কি মিস্টার রায়? দারোয়ান কেবল কোনো একটা বোরখা পরিহিতা মহিলাকে প্রবেশ করতে দেখেছে, কিন্তু সেই দারোয়ান ছাড়াও আরও একজন ওই বোরখা পরিহিতা মহিলাকে যে কেবল প্রবেশ করতেই দেখেছিল তাই নয়, রাত্রি প্রায় 11টার পর নিষ্ক্রান্ত হতেও দেখেছিল। লোকটার গায়ে লং কোট ছিল। সে বাড়ির সামনের লাইট পোস্টের সামনে চুপটি করে দাঁড়িয়েছিল মাথা নিচু করে। বলেন কি? হ্যাঁ, কিন্তু আর নয়, আর মিনিট 5-এর মধ্যেই ট্রেন নেক্সট স্টেশনে পৌঁছবে। তার পূর্বে পাশের লেডিস কম্পার্টমেন্টটাতেই একবার আমাদের হানা দিতেই হবে। বলতে বলতে কিরিটি এগিয়ে গিয়ে গাড়ির দরজাটা খুলে দাঁড়ালো। বাইরে অন্ধকার রাত্রি, আবছা একটা কুয়াশার আবরণ যেন বিস্তৃত হয়েছে চারিদিকে।
ফুটবোর্ড দিয়ে আমাদের খুব সতর্কভাবে এগোতে হবে। সাবধান, পা স্লিপ করলে কিন্তু অবধারিত মৃত্যু। আমাকে ফলো করুন, কিরিটি বলে। কিরিটি ফুটবোর্ডের ওপর দিয়ে অগ্রসর হলো। সুশান্ত কিরিটিকে অনুসরণ করে। অতি কষ্টে দুজনে প্রথমে কিরিটি ও পশ্চাতে সুশান্ত এসে পাশের কম্পার্টমেন্টে প্রবেশ করল। অন্ধকার। হুট করে সুইচ টেপার সঙ্গেই কামরার বিজলিবাতি জ্বলে উঠল। তারপর সামনে যে দৃশ্য দেখা গেল সেটা সত্যিই ভয়াবহ। কম্পার্টমেন্টের মেঝের ওপরে একজন বোরখা পরিহিতার নিঃসাড়ে পড়ে আছে। কোনো অদৃশ্য ক্ষতস্থান হতে রক্ত নির্গত হয়ে বোরখাটা রক্তে রাঙা হয়ে উঠেছে। কম্পার্টমেন্টের মধ্যে আর দ্বিতীয় প্রাণী নেই। কিরিটি কিছুক্ষণ মুহ্যমানের মতো দাঁড়িয়ে থেকে ভূপতিত দেহটার সামনে এগিয়ে গিয়ে মুখের ওপর থেকে বোরখা সরাতেই দেখা গেল আসলে সে মোটেই সত্যিকারের বোরখার অধিকারী নয়, 30-32 বৎসরের একটি সুশ্রী যুবক। সামান্য একটি দেরির জন্য লোকটাকে প্রাণ দিতে হলো, মিস্টার সেন। সুশান্তও সত্যি স্তম্ভিত হয়ে গিয়েছিল। লোকটা কে? মিস্টার লাহিড়ীর হত্যাকারী। পুলিশে জানাবেন না? আপাতত না, লেট দেম ফাইন্ড ইট আউট। গাড়ি প্রায় থেমে এলো। গাড়ি থামলেই পিছনে দরজা দিয়ে নেমে আমরা চটপট গিয়ে আমাদের কামরায় উঠে পড়ব, মনে থাকে যেন। একটু পরে গাড়ি থামতেই ওরা চটপট গাড়ি থেকে নেমে ওদের নিজেদের কামরায় গিয়ে উঠে পড়ে। বিনয় ফ্যাটি ইতিমধ্যে কখন ঘুমিয়ে পড়েছে। গাড়ি এখানে জল নেবে, প্রায় মিনিট 10 দাঁড়াবে। কিরিটি গাড়ি থেকে নেমে গেল। নির্দিষ্ট সময় গাড়ি ছেড়ে দিল, কিন্তু কিরিটি গাড়িতে ফিরে এলো না। সুশান্ত বেশ একটু চিন্তিত হয়ে খোলা জানলাপথে চলমান গাড়ির কামরা থেকে বাইরের আবছা আলো ছায়ায় ঘেরা ক্রম অপসৃয়মান স্টেশনটার চারিদিকে দ্রুত দৃষ্টি বুলিয়েও কিরিটিকে দেখতে পেল না। একান্ত হতাশ হয়ে সে আবার এসে সিটে বসল। গাড়ির গতি বেড়ে চলে ক্রমশ। সুশান্ত দুচোখের পাতায় কখন ঘুমের ঢুলুনি নেমে এসেছে ও তার টেরও পায়নি। সহসা কিরিটির ডাকে ওর ঘুম ছুটে যায়। আকাশ অস্পষ্ট ফিকে। শীত রাত্রির প্রায় অবসান হয়ে এলো। ইউপির রুক্ষ পিঙ্গল অনুর্বর ক্ষেত্র রেল লাইনের দুপাশে অস্পষ্ট আলো আধারিতে চোখে পড়ে। কখন এলেন গাড়িতে? আগে স্টেশনে, নেক্সট স্টপেজ মোগলসরাই। 8 ঘন্টার মধ্যেই গাড়ি মোগলসরাইতে পৌঁছবে এবং আমার কাজও সেখানেই শেষ হবে। ট্রেনের মার্ডার মিস্ট্রি ও আদিল শাহর হত্যা রহস্যের ওপরও আশা করছি সেখানেই জবনিকাপতন হবে। দূরে যত মোগলসরাই স্টেশনের রেলওয়ে ইয়ার্ড ও স্টেশন স্পষ্ট হয়ে ওঠে, ভেতরে ভেতরে কিরিটির উত্তেজনাও যেন বেড়ে উঠছে বলে মনে হয়। বিনয় ও ফ্যাটির ঘুমও ভেঙেছে। ধীরে ধীরে ট্রেনের গতি মন্দ হতে মন্দতর হয়। মোগলসরাই স্টেশন। একজন বৃদ্ধ যাত্রী ও তার সঙ্গে বোরখা পরিহিতা মুসলমান পর্দানসীন মহিলা ওভারব্রিজের গেটের কাছে এগিয়ে যেতেই ছদ্মবেশী রেলওয়ে পুলিশ আচমকা ভিড়ের মধ্যে দণ্ডায়মান কিরিটির চোখের ইশারায় যাত্রী দুজনকে বাধা দেয় এবং চোখের নিমেষে দুজন কনস্টেবল পাশ থেকে এগিয়ে এসে বোরখা পরিহিতা মহিলাটিকে গ্রেপ্তার করতেই বৃদ্ধ সহযাত্রীটি সরে পড়বার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে আরও 2 কনস্টেবল এগিয়ে এসে তাকেও গ্রেপ্তার করে। একটা হইচই গণ্ডগোল লেগে যায়, কিন্তু সতর্ক পুলিশের লোকেরা গোলমাল বাঁচিয়ে 2 জনকে গ্রেপ্তার করে স্টেশন মাস্টারের ঘরের দিকে নিয়ে গেল। স্টেশন মাস্টারের ঘর। রেলওয়ে পুলিশ ইন্সপেক্টর সুন্দর সিং, সিআইডি ইন্সপেক্টর হরদোয়াল চৌবে, কিরিটি, সুশান্ত, বিনয় ও ফ্যাটি গুপ্ত সবাই উপস্থিত। আমার বেশি সময় নেই, কিরিটি বলে। মিস্টার চৌবে, আমার কাজ শেষ হয়েছে। বেনারসের জুয়েলার ও মার্চেন্ট আদিল শাহর হত্যাকারী এবং মেল ট্রেনে মিস্টার লাহিড়ীর হত্যার পরিকল্পনাকারী আপনার সামনে ওই বোরখার অন্তরালে আত্মগোপন করে আছেন। এবারে বোরখাটা উন্মোচন করুন, আপনাদের সকলের সন্দেহভাজন করুন। ইন্সপেক্টরের নির্দেশক্রমে একজন কনস্টেবল জোর করে বোরখাটা খুলে ফেলতেই দেখা গেল বোরখার অন্তরাল থেকে বের হলো সুশ্রী একটা 28-29 বৎসরের যুবক। ইন্সপেক্টর চিৎকার করে উঠলেন, কে? এই যে মিস্টার ফজিল শাহ দেখছি। হ্যাঁ, উনি সমস্ত রহস্যের মেঘনাদ। আর ওই ছদ্মবেশী শস্ত্রশোভিত নির্বিকার শান্তশিষ্ট বৃদ্ধটি হচ্ছে ওরই দলের লোক ও সাহায্যকারী এবং আদিল শাহর ভৃত্য মোহাম্মদ জান। দাড়ি লাগিয়ে ছদ্মবেশ নিয়েছেন।
ফজল শাহ কিন্তু হাসছে। আশ্চর্য লোকটার নার্ভ, অবাক হতে হয়। এবারে আমার বক্তব্যের বাকিটুকু শেষ করি। কিরিটি আবার বলতে শুরু করে। ফজল শাহ অনেকদিন থেকেই মনে মনে প্ল্যান আঁটছিলেন কি করে দাদাকে সরিয়ে তার সমস্ত সম্পত্তি করায়ত্ত করা যেতে পারে, বিশাল সম্পত্তির একাধিপত্য লাভ করা যেতে পারে। আর সেই জন্যই নিজের ভাতৃবধূ মরিয়াম বিবির সাথে কলঙ্ক রটিয়ে দাদার মন ভারী করে তোলেন। চিরদিন দুর্বল প্রকৃতির আদিল শাহ ভাইয়ের কথায় তিনি সম্পূর্ণ বিশ্বাস করেন। স্ত্রীকে সন্দেহ করতে আরম্ভ করেন। শেষ পর্যন্ত স্বামী ও স্ত্রীর মধ্যে মনোমালিন্য ঘটে ও মরিয়ম আত্মগোপন করেন মনের দুঃখে ও গ্লানিতে। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য ও বিচ্ছেদ ঘটাবার পর অর্থ দিয়ে মোহাম্মদ জানকে ফজল শাহ হাত করেন। যে রাত্রে আদিল শাহ নিহত হন, মরিয়াম সত্যিই সেদিন স্বামীর সঙ্গে বোরখা পরে দেখা করতে এসেছিলেন এবং রাত্রি 11টার সময় চলে যান। আদিল শাহর ম্যানেজার নির্মলবাবু সে কথা জানতে পারেন। তিনি মরিয়ামকে প্রাসাদে প্রবেশ করতে দেখেছিলেন বলেই সন্দেহের বশবর্তী হয়ে ছদ্মবেশে এসে মরিয়ামের মুভমেন্টস চেক করবার জন্য বাড়ির বাইরে ঠিক রাস্তার ওপারে লাইট পোস্টের সামনে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিলেন। বলতে বলতে কিরিটি বাইরের দিকে তাকিয়ে ডাকল, নির্মলবাবু, ভেতরে আসুন, আমার কথা করবোরেট করুন। নির্মলবাবু এসে ঘরের মধ্যে প্রবেশ করলেন। হ্যাঁ, মিস্টার রায়ের কথাই ঠিক। আমি গতকাল বেনারস আসা পোস্টপন করছিলাম, কিন্তু এমন সময় হঠাৎ নির্মলবাবু গিয়ে কলকাতার বাসায় উপস্থিত হওয়ায় আই চেঞ্জড মাই মাইন্ড। নির্মলবাবু আমাদের সঙ্গে এক ট্রেনেই এসেছেন। মরিয়ামের নির্দেশ মতোই ট্রেনে নির্মলবাবু আত্মগোপন করেছিলেন। একটু থেমে কিরিটি বলে, কিন্তু ফজলি যে হত্যাকারী তা আমি মিস্টার লাহিড়ীর মৃত্যুর আগে পর্যন্ত ধরতে পারিনি। আমি ভেবেছিলাম মোহাম্মদ জানি, যাকে দিয়ে ফজিল মিস্টার লাহিড়ীকে হত্যা করিয়েছিলেন, তাকেও তিনি গাড়িতেই খুন করেছেন। সকলেই আপনারা সে কথা জানেন। ফজিল যে মুহূর্তে বুঝতে পারেন আমি মোহাম্মদ জানকে সন্দেহ করেছি, কারণ একটা চিঠিতে কয়েকদিন পূর্বে ফজিলকে সে কথা আমি জানিয়েছিলাম, সেই মুহূর্তেই আমাকে উনি মোহাম্মদ জানেরই পরামর্শে বোধহয় সরাবার চেষ্টা করেন ও সেই মতো প্ল্যান করেন। কিন্তু দুর্ভাগ্যবশত মিস্টার লাহিড়ী আমার রিজার্ভ করা কম্পার্টমেন্টে ট্রাভেল করতে গিয়ে নিহত হলেন। তাকে হত্যা করতে আমার কাছে সব ক্লিয়ার হয়ে গেল। যে দেখুন, ফজল শাহর গায়ের জামাটার দুটো সাদা বোতাম নেই। বোতাম দুটো ছিঁড়ে যায় লাহিড়ীকে মারবার সময় স্ট্রাগল করতে গিয়ে। এই সেই দুটো বোতাম। ফজল শাহকে আমি চিনতে পারি আসানসোলে উনি যখন লেডিস কম্পার্টমেন্টে গিয়ে ওঠেন, মুহূর্তের জন্য তখন উনি বোরখা মুখের ওপর থেকে সরিয়ে প্ল্যাটফর্মের দিকে চেয়েছিলেন। সেই সময় মরিয়ামের ব্যাপারটাও ফজলেরই সাজানো। মরিয়াম গোপনে যে ধরনের বোরখা ব্যবহার করতেন, ঠিক সেই ধরনের বোরখা ফজল তৈরি করিয়ে নিয়েছিলেন এবং মরিয়াম রাত্রে 11টার পর আদিল শাহর ঘর থেকে নিষ্ক্রান্ত হয়ে আসবার পর ওই বোরখা পরে গিয়েই তার দাদাকে ফজল শাহ খুন করেন এবং সেই রাত্রে ট্যাক্সিতে করে চলে গিয়ে কানপুর হতে বেনারসগামী ট্রেনে উঠে বসে বেনারসে এসে ভোরে পৌঁছান। দিস ইজ অল। এবারে ইন্সপেক্টর আপনার কাজ। মিস্টার ফজল শাহ, আপনি একটু ভুল করেছিলেন আমাকে অ্যাপয়েন্ট করে। আমি সত্যান্বেষী, চিরদিন সত্যাশ্রয়ী। তাই আপনার নিযুক্ত হলেও এবং আপনার টাকা নিয়েও আপনাকে ধরিয়ে দিতে বাধ্য হলাম। এর জন্য আমি দুঃখিত। আর আপনার অগ্রিম দেওয়া ফিসটা আমার পরিশ্রমের মূল্য বাবদ আমি রেখেই দিলাম। বাই বাই।